অ্যাটমিক মডেল প্রথমে তোমরা পড়েছো অ্যাটমিক মডেল ডাল্টনস মডেল, তারপর থমসন প্লাম পুডিং মডেল, দেন পড়েছো রাদারফোর্ড মডেল, দেন বোর মডেল, তারপর আরো অ্যাডভান্স মডেল তোমরা পড়েছো, তোমার হাইজেনবার্গ মডেল, এগুলো পড়েছো তোমরা কেমিস্ট্রিতে। গুণগত রসায়নে ডিটেলস ওগুলো পড়েছো। তো ওগুলোতে আমি আর যাচ্ছি না, থিওরিটিক্যাল জিনিসপত্রে। এই চ্যাপ্টারও প্রথমে আমাদের ওই সকল মডেল সম্পর্কে একটু মানে শর্টে আলোচনা করা হয়েছে। প্রথমে আলোচনা করা হয়েছে ডাল্টনস মডেল নিয়ে, তারপর থমসন প্লাম পুডিং মডেল নিয়ে, তারপর আলোচনা করা হয়েছে রাদারফোর্ড মডেল নিয়ে, তারপর বোর মডেল নিয়ে। তো আমাদের ওগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এবং ওখান থেকে কোশ্চেন আসলে আমরা বলবো না যে এই চ্যাপ্টার থেকে আসছে, ওরা বলা যে কেমিস্ট্রি থেকে আসছে, ঠিক আছে। তো আমরা ওই থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে অত আলোচনা করব না। প্রথমে অল্প একটু থিওরিটিক্যাল জিনিসপত্র আছে, আমাদের মেন জায়গা যেখান থেকে আসলে কোশ্চেন এসে থাকে এই চ্যাপ্টারের, সেখানে একবারে চলে যাব। তো আমাদের এই চ্যাপ্টারের প্রথমেই আমাদের যে মানে সূত্রগুলো শুরু, সেটা হচ্ছে বোরের মডেল থেকে। তো বোরের মডেলের 3টা স্বীকার্য আছে, আমরা জানি বোরের মডেলের 3টা স্বীকার্য আছে। প্রথম স্বীকার্যটা ছিল কি বলতো? প্রথম স্বীকার্যটা ছিল কক্ষপথ রিলেটেড, কক্ষপথের আকার কেমন সেই রিলেটেড। বোরের প্রথম স্বীকার্য ছিল যে ইলেকট্রনগুলো বৃত্তাকার স্থায়ী নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘূর্ণনরত আছে। মানে একটা ইলেকট্রন চাইলে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে শুধুমাত্র সে ঘুরতে পারে। মানে ধরো কারো শক্তি হচ্ছে কোনো ইলেকট্রনের শক্তি 20 জুল, তাহলে সে যদি ওই কক্ষপথের শক্তি 20 জুল হয়, তাহলে সেই কক্ষপথে ঘুরতে পারবে। 30 জুল শক্তির কক্ষপথে সে ঘুরতে পারবে না, অর্থাৎ নির্দিষ্ট শক্তির স্থায়ী বৃত্তাকার কক্ষপথে করে। এটা হচ্ছিল বোরের স্বীকার্য নাম্বার 1। এরপর বোরের স্বীকার্য নাম্বার 2 যেটা বলে, সেটা হচ্ছে তোমার এখানে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে সে সংক্রান্ত তোমার তথ্যগুলো দিয়েছিল স্বীকার্য নাম্বার 2। এখানে বলেছিল বোর যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অর্থাৎ যে ইলেকট্রন, ধরো এখানে ইলেকট্রন ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। এখন যদি কোনো কিছু বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তার কি থাকে? কৌণিক বেগ থাকে এবং কৌণিক ভরবেগ থাকে। তো ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল, এটা ইকুয়ালস টু NH ডিভাইডেড বাই 2 পাই। উনি বলেছিলেন ইলেকট্রনের কোনো কক্ষপথে, এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ NH ডিভাইডেড বাই 2 পাই এর সরল গুণিতক, অর্থাৎ n হচ্ছে কি? কক্ষপথ নাম্বার। তো আমরা জানি এল কৌণিক ভরবেগ, এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু mvr, এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি NH ডিভাইডেড বাই 2 পাই। তো এটা যেটা আমরা পেলাম, এটা হচ্ছে আমরা আর কি বোরের যে স্বীকার্য নাম্বার 2 আছে, স্বীকার্য নাম্বার 2 থেকে পেলাম mvr ইকুয়ালস টু NH ডিভাইডেড বাই 2 পাই। স্বীকার্য স্বীকার্য 2, স্বীকার্য নাম্বার 2 নাম্বার স্বীকার্য থেকে আমরা এটা পেয়েছি। 3 নাম্বার স্বীকার্য যেটা ছিল, 3 নাম্বার স্বীকার্য ছিল এই রিলেটেড যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। ধরো এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটা ধরলাম আমরা E1, এই কক্ষপথের শক্তি হচ্ছে E1, এই কক্ষপথের শক্তি হচ্ছে E2, এটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথ, এই কক্ষপথের শক্তি হচ্ছে E3। এখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন ইলেকট্রন ভ্রমণ করে, তখন উপরের কক্ষপথ থেকে যদি নিচের কক্ষপথে আসে, মানে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসে, তাহলে শক্তির বিকিরণ ঘটে। আর যদি নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায়, তাহলে শক্তির শোষণ ঘটে। অর্থাৎ তৃতীয় স্বীকার্য ছিল শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সংক্রান্ত। তো আমরা ধরছি কোন উপরের কক্ষপথ, এটা হচ্ছে E3, বা আমরা ধরছি এই কক্ষপথকে ধরছি আমরা, এই কক্ষপথের যে শক্তিটা সেটা হচ্ছে EU, আপার কক্ষপথ এটা। আর এটা এই কক্ষপথ যেটা, সেটাকে আমরা ধরছি EL, ঠিক আছে। এখন আপার কক্ষপথ থেকে লোয়ার কক্ষপথে যদি ইলেকট্রন ভ্রমণ করে, তাহলে সেক্ষেত্রে বিকিরিত শক্তি বা শোষিত শক্তি, মানে EU হতে EL এ ভ্রমণ করলে বিকিরিত শক্তি
বিকিরিত শক্তি ইউ মাইনাস ইএল, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এটাকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে এটা ইকুয়ালস টু এইচ এফ, এটা ফ্রিকোয়েন্সির সমানুপাতিক এবং এইচ হচ্ছে একটা ধ্রুবক, এটাকে কি বলা হয়? প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো এখানে এফ ইকুয়ালসটা আবার কি জানি? এফ ইকুয়ালসটা আমরা জানি সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা নিয়ে আসতে পারি কি? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এটা হচ্ছে 3 নম্বর যে স্বীকার্যটা আছে বোরের 3 নম্বর স্বীকার্য থেকে আমরা এই ফর্মুলাটা পেয়ে থাকি। এগুলো আমরা জানি, এগুলো ছোটখাটো আলোচনা এই চ্যাপ্টারের, এগুলো আমরা অলরেডি জানি। তো বোরের স্বীকার্য নাম্বার 2 থেকে আমরা পেয়েছিলাম এমভিআর ইকুয়ালস টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। এটা হচ্ছে কোন একটা কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ইকুয়েশন। আর কোন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন যখন ভ্রমণ করে তখন বিকিরিত শক্তি বা এই যে এটাকে আমরা বলতে পারি শোষিত শক্তি, যদি নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায় তাহলে সেই শক্তিটা হচ্ছে শোষিত শক্তি, আর উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসলে শক্তিটা বিকিরিত শক্তি। এটা বিকিরিত শক্তি বা আমরা বলতে পারি কি শোষিত শক্তি। অলরাইট, তো আমরা এটা হচ্ছে খুবই মানে সিম্পল জিনিস। তো এখান থেকে আমরা যে বোরের যে মডেল ছিল, বোরের যে 3টা স্বীকার্য ছিল, এখান থেকে আমরা প্রতিপাদন করে কোন একটা কক্ষপথ, কোন একটা পরমাণুর কোন একটা কক্ষপথের ব্যাসার্ধ, সেই কক্ষপথের শক্তি এবং সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ কত সেটা আমরা নির্ণয় করতে পারি। তো ধরো এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু। পরমাণুটা কি হতে পারে? হাইড্রোজেন পরমাণু, ধরো যে কোনো একটা পরমাণু। এই পরমাণুর যে কক্ষপথটা আছে, কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, এটা হচ্ছে একটা পরমাণু। এই পরমাণুর কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথ কত নম্বর কক্ষপথ আমরা জানি না, সেই কক্ষপথের নাম দিলাম এন। এটা হচ্ছে এন কি? কততম কক্ষপথ। এন হচ্ছে এন এর পরিচয় হচ্ছে কততম কক্ষপথ। দেন এই কক্ষপথের ব্যাসার্ধ আমরা ধরলাম এটুকু হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর এন। আর এন কে কি দ্বারা প্রকাশ করছে? আর এন হচ্ছে কি? আর এন হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তো আর এখানে যেটা আমরা জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যে পরমাণুটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, যে পরমাণুটার ব্যাসার্ধ, যে পরমাণুটার একটা নির্দিষ্ট কক্ষপথে শক্তি, একটা নির্দিষ্ট কক্ষপথে বেগ বের করতে চাচ্ছি, সেই পরমাণুর পারমাণবিক সংখ্যাকে আমরা প্রকাশ করব জেড দ্বারা, পারমাণবিক সংখ্যা। অলরাইট, এরপর আরো কিছু জিনিস যেমন ইএন হচ্ছে এনতম কক্ষপথের শক্তি। এনতম কক্ষপথের শক্তি কত? এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের শক্তি হচ্ছে ইএন। ভিএন হচ্ছে এনতম কক্ষপথের বেগ, এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ, এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ। তো এগুলো যদি এরকম হয় পরিচয়, তাহলে আর এন মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এটা হচ্ছে একটা কক্ষপথ, এই কক্ষপথকে আমরা যদি বলি যে এনতম কক্ষপথ, 1 নম্বর 2 নম্বর অসংখ্য কক্ষপথ থেকে, একটা অ্যাটমের অসংখ্য কক্ষপথ থাকে, মানে ইনফিনিটি সংখ্যক কক্ষপথ থাকে। ইলেকট্রন কম যদি একটা থাকে তাহলে শুধুমাত্র সেই ইলেকট্রনটা প্রথম কক্ষপথেই ঘূর্ণনরত আছে, মানে ভূমি অবস্থায়, সেটা উত্তেজিত যখন থাকে না। তো এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন, এটার ইকুয়েশন হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। এখানে সবকিছুর পরিচয়ই আমরা জানি। এইচ কি বলতো? এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এন হচ্ছে কততম কক্ষপথ। এপসিলন নট কি? এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, এটা আমরা পড়েছিলাম স্থির তড়িৎ। এর ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 নিউটন মিটার স্কোয়ার
কুলম্ব ইনভার্স 2, এটা জানি আমরা, এটার ভ্যালু। এখানে এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর কত জানি, 9.1 ইন্টু 10⁻31 কেজি, এগুলো আমরা জানি, 9.11 ইন্টু 10⁻31 কেজি। দেন আমরা এটা পেলাম হচ্ছে তোমার এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আমরা যদি জানতে চাই এনতম কক্ষপথের যে ইলেকট্রনটা ঘুরছে তার বেগ কত, vn, এটা ইকুয়ালস টু, আমি এটা এভাবে মনে রাখতাম, নিচে হচ্ছে দুইটা মুরগি, হেন, হেন মানে কি মুরগি, 2HEN, ইটা লিখবো আমরা এপসিলন নট জাস্ট, ঠিক আছে, দুইটা মুরগি, নিচে দুইটা মুরগি আর উপরে হচ্ছে জেড স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের বেগ vn। দেন আসো এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের শক্তি En, এটা ইকুয়ালস টু মাইনাস জেড স্কোয়ার m e⁴ ডিভাইডেড বাই 8h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার n স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের শক্তি। এগুলো সব প্রতিপাদন করে আসে, এখন আমাদের এত প্রতিপাদন পড়ার সময় নেই, আমরা জাস্ট ইকুয়েশনগুলো একটু দেখছি, ঠিক আছে। এখন এই যে ব্যাসার্ধ Rn যেটা আমরা পেয়েছি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ Rn, এখানে আমাদের যে প্যারামিটারগুলো আছে n স্কোয়ার, h স্কোয়ার, এপসিলন নট, এখানে এটা থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো Rn এটা ইকুয়ালস টু, আমরা এভাবে লিখতে পারি এটাকে, h স্কোয়ার এপসিলন নট ডিভাইডেড বাই পাই m e স্কোয়ার ইন্টু এখানে লিখলাম আমরা n স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এখন দেখো এই যে এই অংশটুকু যেটুকু আছে, এটুকু সব ধ্রুবক মান না, এগুলোর মান সব নির্দিষ্ট, h প্লাঙ্ক কনস্ট্যান্ট নির্দিষ্ট, এপসিলন নটের মান নির্দিষ্ট, পায়ের মান নির্দিষ্ট, ইলেকট্রনের ভরের মান নির্দিষ্ট, ইলেকট্রন ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, এর পরিচয় কি ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। তো এগুলো তো সব নির্দিষ্ট, এগুলোর ভ্যালু যদি তুমি বসাও তাহলে তুমি এখানে যেটা পাবা, এখানে পাবা 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 0.53 অ্যাংস্ট্রম। এগুলোর এক্সাক্ট ভ্যালু তুমি ক্যালকুলেশন করে বসালে কত পাবা, 0.53 অ্যাংস্ট্রম। এটা ইন্টু আমরা বলতে পারি n স্কোয়ার ডিভাইডেড বাই জেড, তো এটাকে আমরা শর্টলি এই ইকুয়েশন আকারে লিখতে পারি, Rn ইকুয়ালস টু 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n স্কোয়ার ডিভাইডেড বাই জেড। অনুরূপভাবে আমাদের যে বেগের ইকুয়েশনটা আমরা লিখেছি vn, এটাকেও আমরা এভাবে লিখতে পারি, e স্কোয়ার ডিভাইডেড বাই 2h এপসিলন নট ইন্টু উপরে হচ্ছে জেড লিখলাম, নিচে লিখলাম n। তাহলে এই যে এই পাশে যে অংশটুকু আছে এগুলো সব কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট ভ্যালু যেগুলো আছে এগুলোর মান বসে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাবো 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু জেড ডিভাইডেড বাই n। তো এই ইকুয়েশনটাকে মানে এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ, এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার এনতম কক্ষপথে যে শক্তির ইকুয়েশনটা আছে En, এটাকে আমরা সেম ভাবে লিখতে পারি, En ইকুয়ালস টু 13.6 ইলেকট্রোভোল্ট। আমরা শক্তিকে কিভাবে লিখছি, ইলেকট্রোভোল্ট ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার, অর্থাৎ En কে আমরা এনতম যে কক্ষপথের শক্তি সেই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। তো আমাদের আলটিমেটলি যে এখান থেকে যেগুলো পড়লাম, আমাদের উপরে এই তিনটা ইকুয়েশন, বক্স আকারে তিনটা ইকুয়েশন যেটা লিখেছি, এই তিনটা ইকুয়েশন মাথায় রাখা লাগবে, এবং এই তিনটা নিচে যে তিনটা ইকুয়েশন লিখলাম এই তিনটা ইকুয়েশন মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আমরা উপরের ইকুয়েশন থেকেই কিন্তু এগুলো পাই, ঠিক আছে, কিন্তু আমাদের যে নিচে যেগুলো আছে ম্যাথ করতে এগুলো বেশি কাজে লাগবে, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারতেছো? অলরাইট, আশা করি বুঝতে পারছো। তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো এটা হচ্ছে জাস্ট বি ইউনিটে আসা কোশ্চেন, আমি আসলে সালটা লিখতে খেয়াল নাই। কোশ্চেনটা কি করেছে দেখো, হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণু, এই যে হাইড্রোজেন পরমাণু বলেছে তার মানে কি আমরা জেড মানে পারমাণবিক সংখ্যা কত সেটা কিন্তু জেনে গেছি। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের ভূমি অবস্থায় শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট। ভূমি অবস্থায় শক্তি মানে হাইড্রোজেন পরমাণুর
কয়টা ইলেকট্রন আছে? হাইড্রোজেন পরমাণু জাস্ট একটা ইলেকট্রন আছে। এখন যদি একটা ইলেকট্রন থাকে তাহলে তার ভূমি অবস্থা কোথায়? প্রথম শক্তি স্তর, তাই না? তার ভূমি অবস্থা প্রথম শক্তি স্তর, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনটা আছে তার ভূমি অবস্থায় শক্তি 13.-13.6। এই কথাটার মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর শক্তি স্তরের যে শক্তি সেটা দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রথম উত্তেজিত স্তরে তার শক্তি কত হবে? বোঝো, বিষয়টা বোঝো। এটা আমরা মনে করলাম একটা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তো এখানে E1, এটা হচ্ছে E1, এটাকে আমরা প্রকাশ করছি E1, আর এটা হচ্ছে E2। তো E1 এর ভ্যালু দেওয়া আছে, মানে প্রথম কক্ষপথের যে শক্তি সেটা দেওয়া আছে -13.6 ইলেকট্রোভোল্ট। প্রথম উত্তেজিত স্তর, প্রথম উত্তেজিত স্তর বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রনটা যখন উত্তেজিত হয়ে উপরের কক্ষপথে যাবে তখন প্রথম কোন কক্ষপথটা পাবে? 2 নম্বর কক্ষপথ, অর্থাৎ তার প্রথম উত্তেজিত স্তরটা বলতে বোঝাচ্ছে হাইড্রোজেন পরমাণুর 2 নম্বর কক্ষপথ। অর্থাৎ এখানে E2 এর ভ্যালু দিয়েছে। কিসের ভ্যালু দিয়েছে? কি বের করতে বলেছে? E2 এর ভ্যালু বের করতে বলেছে। E1 এর ভ্যালু দিয়েছে আর বের করতে বলেছে কি E2 এর ভ্যালু কত। তাহলে আমরা যে ইকুয়েশনটা জানি, আমরা জানি En equals to 13.6 into z square divided by n square, n square। তো এই যে এইখানে যে আমরা এটা পড়লাম, যেগুলো পড়লাম, মানে যে তোমার ভ্যালুগুলো আসলো, ঠিক আছে? এখানে n এর মান 1 আর z এর মান 1 দিলে দেখো এটার সাথে 1 দ্বারা গুণ হয়, মানে এগুলো যেগুলো পাইছি এগুলো আসলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা প্রথম কক্ষপথের শক্তি, এটা হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ। এগুলো হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে তোমার বেগ আছে, শক্তি আছে, সেগুলো পরিমাপ করছি কিসের ক্ষেত্রে? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। কারণ এই যে জেড এর মান 1 যদি দাও তাহলেই কিন্তু এই ভ্যালুগুলো চলে আসে। জেড এর মান 1, এন এর মান 1, জেড এর মান 1, এন এর মান 1। জেড এর মান 1 হলে হাইড্রোজেন পরমাণু, এন এর মান 1 হলে সেটা প্রথম কক্ষপথ বোঝায়। তার মানে এই যে ভ্যালুগুলো যেগুলো আমরা পেয়েছি এই ভ্যালুগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের। তার মানে এই যে 13.6 -13.6 যেটা এটা দিয়েছে, এটা হচ্ছে তোমার আমাদের কোশ্চেনে না দিলেও এটা আমরা জানতাম, আমাদের ইকুয়েশন থেকে জানতাম। এখানে আমি ইকুয়েশনটা একটু ভুল লিখেছি, এখানে -13.6 প্লাস না -13.6। অলরাইট, এটা আমরা জানি এনতম কক্ষপথের শক্তি -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখন যেহেতু বলেছে হাইড্রোজেন পরমাণু, কি পরমাণু? হাইড্রোজেন পরমাণু। তাহলে হাইড্রোজেন পরমাণু যদি বলে তাহলে জেড মানে পারমাণবিক সংখ্যা কত? 1। প্রথম উত্তেজিত স্তর কত? কি বলেছে? প্রথম উত্তেজিত স্তর। প্রথম উত্তেজিত স্তর বলে দিয়েছে, এই বলে দেওয়ার থেকে তোমাকে বুঝে নিতে হবে এন এর মান কত? 2। E2 এর মান কত? এন এর মান কত? 2, মানে 2 নম্বর শক্তি স্তরে শক্তি কত? তাহলে আমরা E2 এন এর মান যদি 2 বসাই তাহলে এখানে পাবো -13.6 ইন্টু, যেহেতু হাইড্রোজেন পরমাণু তাহলে জেড এর জায়গায় কত? 1 এবং এন এর জায়গায় কত? 2 নম্বর শক্তি স্তর, তাহলে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি -13.6 ডিভাইডেড বাই 4। -13.6 ডিভাইডেড বাই 4 এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে -3.4 ইলেকট্রোভোল্ট। এই যে 13.6 এটা কিসে ছিল? ইলেকট্রোভোল্টে ছিল, তাই আমাদের অ্যান্সার কি আসবে? ইলেকট্রোভোল্টে আসবে। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ও নাম্বারটা, -3.4 ইলেকট্রোভোল্ট। এই যে বলে দিয়েছে শক্তি কত ইলেকট্রোভোল্ট। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম বলেছে একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? হাইড্রোজেন, এখন বলো তো কত নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ সর্বনিম্ন হবে? অবশ্যই 1 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ। যত বেশি শক্তি স্তর হবে, বেশি মানে দূরের শক্তি স্তর হবে, তার ব্যাসার্ধ তত বেশি হবে। 1 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ কত? আমরা দেখলামই তো 1 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ। এই যে ভ্যালুগুলো আমরা সামনে লিখেছি এগুলো হচ্ছে সব 1 নম্বর শক্তি স্তরের। হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর শক্তি স্তরে এটা ব্যাসার্ধ। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর শক্তি স্তরের শক্তি। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের বেগ। তাহলে 1 নম্বর শক্তি স্তরে ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম। তার মানে এখানে যে আমাদের যেটা জানতে চাইছে সর্বনিম্ন ব্যাসার্ধ কত, সর্বনিম্ন ব্যাসার্ধ কত হবে? R1 1 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ, সেটা কত? 0.53 অ্যাংস্ট্রম।
এটা তুমি আমাদের যে ইকুয়েশন যে ছিল সেটা ইউজ করে নির্ণয় করতে পারবে। আমরা কি জানি rn ইকুয়ালস টু জানি আমরা 0.53 ইন্টু n স্কোয়ার ডিভাইডেড বাই জেড। যেহেতু হাইড্রোজেন পরমাণু বলেছে তাই জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 1। এন এর মান কত? এক সর্বনিম্ন ব্যাসার্ধ বলেছে, তাহলে এন এর মান কত? এক নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ জানতে চাইছে, তাহলে এন এর মান কত? 1 এর পুরো স্কয়ার ডিভাইডেড বাই জেড এর মানও কত? 1। তাহলে কত থাকছে? 0.53 থাকছে, 0.53 অ্যাংস্ট্রম। এই যে এখানে কত অ্যাংস্ট্রমে জানতে চাইছে, তার মানে কত? 0.53। এটা জাস্ট বি ইউনিট, জাস্ট এ ইউনিট 24-25 সেশনের কোশ্চেন, মানে একেবারে লাস্ট ইয়ার এই কোশ্চেনটা এসেছিল, খুবই সহজ কোশ্চেন। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম? আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে তেজস্ক্রিয় ভাঙন, এই চ্যাপ্টারের মেন টপিক। ঠিক আছে, এই চ্যাপ্টারের মেন টপিক হচ্ছে তোমার কেন একটা পরমাণু তেজস্ক্রিয় ভাঙন হয়, তেজস্ক্রিয় ভাঙনের ইকুয়েশনগুলো নিয়ে এসে ক্যালকুলেট করা যে একটা পরমাণু এতটুকু ভাঙতে কতটুকু সময় লাগবে। সো মানে টাইমের সাথে পরমাণুর ভাঙনের একটা সম্পর্ক বের করে, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মেন বিষয়। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে তেজস্ক্রিয় ভাঙন আসলে কেন হয়, কোনো পরমাণু কেন ভেঙে যায়? সব পরমাণু তো ভাঙে না, আমরা দেখি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোতে ভাঙে না, কিন্তু ইউরেনিয়াম, রেডিয়াম এই সকল পরমাণু তেজস্ক্রিয় হয়ে থাকে। এই সকল পরমাণু যদি রেখে দেওয়া যায় সেটা অটোমেটিকলি দেখা যায় রেডিয়েশন বের করতে থাকে। তো সেই কারণে এই সকল পরমাণু খুবই মানে বিপজ্জনক, এগুলো সবার হাতের নাগালে থাকে না, রেডিয়াম, ইউরেনিয়াম। তো ওই সকল পরমাণুই কেন তেজস্ক্রিয় হয়, এবং সাধারণ যে পরমাণুগুলো আমরা দেখে থাকি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো তেজস্ক্রিয় হয় না, কেন তেজস্ক্রিয় ভাঙন হয়, সেই অ্যান্সারটা আমরা জানতে চাচ্ছি। তো দেখো, পরমাণুর নিউক্লিয়াস নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, পরমাণুর নিউক্লিয়াসের ভেতর কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। এখন পরমাণুর নিউক্লিয়াসের ভিতর প্রোটনগুলো কি চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট, তাই না? তো প্রোটনগুলো কি করবে? পজিটিভ চার্জ বিশিষ্ট যেহেতু প্রোটনগুলো, তাহলে প্রোটনগুলো পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে প্রোটন প্রোটন একটা বিকর্ষণ থাকে, প্রোটন প্রোটন একটা বিকর্ষণ থাকে। তো এই যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন প্রোটন যে বিকর্ষণ, এই বিকর্ষণটাকে বিকর্ষণের কারণে নিউক্লিয়াসটা তো ভেঙে যাওয়ার কথা, তাই না? প্রোটন প্রোটন বিকর্ষণের কারণে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু নিউক্লিয়াস ভাঙে না। নিউক্লিয়াস ভাঙে না, নিউক্লিয়াস আবদ্ধ থাকে। আমরা বেশিরভাগ পরমাণুর ক্ষেত্রে দেখি নিউক্লিয়াস ভাঙে না, নিউক্লিয়াস আবদ্ধ থাকে, সেই কারণে পরমাণুটি স্থায়ী হয়। এখন আবদ্ধ থাকছে কেন? অবশ্যই এই যে প্রোটন প্রোটন যে বিকর্ষণ বলটা আছে, এর অপোজিটে একটা আকর্ষণ বল আছে, যে আকর্ষণ বলটা নিউক্লিয়াসকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করছে। সেই আকর্ষণ বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। আর এই যে প্রোটন প্রোটন যে বিকর্ষণের কারণে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে প্রোটন প্রোটন বিকর্ষণ যেটা আমরা দেখছি, প্রোটন প্রোটন বিকর্ষণ, এটা হচ্ছে কি? দুর্বল নিউক্লিয় বল। এখন এর অপোজিটে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এই যে প্রোটন প্রোটন, তারপর প্রোটন নিউট্রন আর নিউট্রন নিউট্রন, এই সকল কণার ভিতর এই সকল যে তোমার কোয়ান্টাম পার্টিকেল আছে, এই কোয়ান্টাম পার্টিকেলের ভিতর এক ধরনের কণা আছে, এক ধরনের কণা কোয়ার্ক বলা হয়। সেগুলোর পারস্পরিক বিনিময়ের ফলে কি তৈরি হয়? একটা ফোর্স তৈরি হয়, সেই ফোর্সটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। এগুলোর কি বল? এগুলো হচ্ছে আকর্ষণ বল। আকর্ষণ বল, এটাকে বলা হয় কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। বল তো সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের থেকে শক্তিশালী হয়। সে কারণে দেখা যায় কি হয়? সে কারণে দেখা যায় যে স্যার এখানে প্রোটন প্রোটন না, প্রোটন নিউট্রন, নিউট্রন নিউট্রন আকর্ষণ, প্রোটন নিউট্রন আর নিউট্রন নিউট্রন আকর্ষণ। এই সকল কণার ভিতর যে আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বলটাকে বলছে আমরা কি? সবল নিউক্লিয় বল। যেটা দুর্বল নিউক্লিয় বলের কারণে যে তোমার নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, সেই মানে বিকর্ষণ বলটাকে বাধা দিয়ে
নিউক্লিয়াসকে আবদ্ধ রাখে। এখন কোন একটা পরমাণুর যদি এরকম হয় যে নিউট্রন ডিভাইডেড বাই প্রোটন এর অনুপাত 1.5 এর সমান বা তার থেকে বেশি, 1.5 এর সমান বা তার থেকে বেশি, সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার দুর্বল নিউক্লিয় বল এর মানটা বেশি হয়ে যায়। দুর্বল নিউক্লিয় বলের মানটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। আকর্ষণ বলটা তেমন বেশি কার্যকর থাকে না, অর্থাৎ সবল নিউক্লিয় বল হালকা হয়ে যায় যদি নিউট্রন আর প্রোটনের অনুপাত 1.5 এর থেকে বেশি হয়। এইটা যদি হয় তাহলে কি হয়, এই যে সবল নিউক্লিয় বলটা বেশি, দুর্বল মানে কমে যায়, আর বিকর্ষণ বলটা মানে দুর্বল নিউক্লিয় বলটা এখানে বেশি কাজ করে। তো দুর্বল নিউক্লিয় বলটা কি? বিকর্ষণ বল, নিউক্লিয়াসকে ভেঙে দিতে যাচ্ছে, তাহলে ওখানে যদি বেশি পরিমাণ বিকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলটা যদি কম কাজ করে, তাহলে নিউক্লিয়াসটা কি ভেঙে যাবে। তো ইউরেনিয়াম, রেডিয়াম এগুলোর ক্ষেত্রে দেখা যায় নিউট্রন আর প্রোটনের অনুপাতটা 1.5 এর থেকে বেশি। তো সেই কারণে সেগুলো তেজস্ক্রিয় হয়। কিন্তু তুমি সোডিয়াম পরমাণুটা নাও, সোডিয়াম পরমাণুর প্রোটন কত? সোডিয়াম পরমাণুর প্রোটন হচ্ছে 11 আর নিউট্রন কত? নিউট্রন হচ্ছে 12টা নিউট্রন থেকে। তাহলে 12 ডিভাইডেড বাই 11 যদি করো তাহলে কি 1.5 হবে? না, 1.5 এর থেকে ছোট। তার মানে সোডিয়াম পরমাণু তেজস্ক্রিয় হবে না। বাট ইউরেনিয়াম পরমাণু, ইউরেনিয়াম কত? 92 235, এটা হচ্ছে ইউরেনিয়ামের একটা আইসোটপ। তো এখানে তুমি কি নাও, নিচে হচ্ছে কি প্রোটন সংখ্যা 92 আর উপরে নাও কত? 235। কি বেশি পাবে না? 1.5 এর থেকে বেশি পাবে না। তাহলে 1.5 এর থেকে এখানে বেশি হচ্ছে, তার মানে ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌল, আর অপরদিকে সোডিয়াম তেজস্ক্রিয় মৌল না। তাহলে তেজস্ক্রিয় হওয়ার শর্ত কি? তেজস্ক্রিয় শর্ত হচ্ছে নিউট্রন ডিভাইডেড বাই প্রোটন এর অনুপাত কি হতে হবে? 1.5 এর থেকে বেশি হতে হবে। এটা কি? এটা হচ্ছে তেজস্ক্রিয় হওয়ার শর্ত। হলে পরমাণুটি রেডিও অ্যাক্টিভ তার মানে রেডিও অ্যাক্টিভ মানে কি বোঝাতে চাইছি, সেটা হচ্ছে তেজস্ক্রিয়। অর্থাৎ তেজস্ক্রিয়তার শর্ত হচ্ছে নিউট্রন ডিভাইডেড বাই প্রোটনের অনুপাত হবে 1.5 এর থেকে বেশি। তো আমরা বুঝলাম কেন তেজস্ক্রিয় ভাঙন হয়। তো তেজস্ক্রিয় ভাঙনের ফলে এই যে পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে বিভিন্ন রশ্মি বের হয়। যে মেন 3টা রশ্মি বের হয়, সেই 3টা রশ্মি হচ্ছে, একটা হচ্ছে আলফা রশ্মি, আরেকটা হচ্ছে বিটা রশ্মি, আরেকটা হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তো এইগুলো নিয়ে তোমার এগুলো পরিচিতি রিলেটেড যে বক্সটা, এই বক্সটা যদি পড়ো তাহলে এই রিলেটেড যদি কোশ্চেন আসে আলফা রশ্মি কি, বিটা রশ্মি কি, গামা রশ্মি কি, এগুলোর ভিতর সম্পর্ক মানে এগুলোর পার্থক্য কি, এগুলো পারা যাবে। তো আলফা রশ্মি হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের যে 2টা ইলেকট্রন থাকে, সেই 2টা ইলেকট্রন বের হয়ে গেলে যে নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় আলফা কণা। সেটাকে কি বলা হয়? আলফা কণা। বিটা কণা হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনকে বলা হয় বিটা কণা। আর গামা কণা হচ্ছে একটি তাড়িৎচুম্বকীয় ধর্ম সম্পর্ক, মানে আলো যেমন তেমনি গামা কণা তেমনি একটা তরঙ্গ, তাড়িৎচুম্বক তরঙ্গ, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই 2টা ফিল্ডের অসিলেশনের ফলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেমন তৈরি হয়, তেমনি গামা কণাও তেমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটা একটা তাড়িৎচুম্বক ধর্ম সম্বন্ধিত একটা কণা। তো এটার চার্জ আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা রশ্মির চার্জ হচ্ছে 2 +2 আর বিটা রশ্মির চার্জ ঋণাত্মক। এটা কি? ইলেকট্রন, উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনটাই হচ্ছে বিটা রশ্মি, তার মানে এর চার্জটা কি? ঋণাত্মক। গামা কণার কোনো চার্জ নেই, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটার যেহেতু চার্জ আছে, তাই এটা কি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হয়? বিক্ষেপিত হবে। এটারও চার্জ আছে, তাই এটাও কি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হবে। কিন্তু গামা কণার কোনো চার্জ নেই, তাই এটা তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না। যেহেতু এটা কি একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, তাই এর ভেদন ক্ষমতা সর্বোচ্চ। তাড়িৎচুম্বক তরঙ্গ হওয়ার কারণে এর ভেদন ক্ষমতা সর্বোচ্চ। এর আয়নায়ন ক্ষমতা সর্বোচ্চ। বিটা কণা নির্গত হলে একটি নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। মানে বিটা কণা যদি নির্গত হয় তাহলে একটা নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এটা হচ্ছে একটা নিউট্রনের সংকেত হচ্ছে এরকম। নিউট্রনের প্রোটন মানে পারমাণবিক সংখ্যা 0, কিন্তু ভর সংখ্যা কত? 1। তো এটা যখন নির্গত হয় তখন একটা প্রোটন নির্গত হয়। বিটা কণা যখন নির্গত হয় তখন একটা প্রোটন আর একটা উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন নির্গত হয়।
তার মানে বিটা কণা যখন নির্গত হয় তখন এই যে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা উচ্চ গতিশীল ইলেকট্রন তৈরি হয়। এই উচ্চ গতিশীল ইলেকট্রন যেটা সেটাকেই বলা হয় আসলে বিটা কণা, ঠিক আছে। তো বিটা কণা যখন নির্গত হয় তখন একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা উচ্চ গতিশীল ইলেকট্রন তৈরি করে, সেই ইলেকট্রনটাই কি বিটা কণা। দেখো উভয় পক্ষে কিন্তু আমাদের ভরের এবং পারমাণবিক সংখ্যার সমতা হয়েছে। দেখো উপরে প্রোটনের 1 0, 1 আর 0 যোগ করলে নিউট্রনের 1 ভর সংখ্যা, নিচে হচ্ছে প্রোটনের পারমাণবিক সংখ্যা 1, এখানে -1, 1 - 1 0, তাহলে নিউট্রনের পারমাণবিক সংখ্যা কত 0। তো এখানে বলেছে যদি একটা বিটা কণা নির্গত হয় তাহলে কি হয়, একটা প্রোটন ভেঙে একটা নিউট্রনে পরিণত হয়। বিটা কণা আসলে উচ্চ গতি সম্পন্ন একটা ইলেকট্রন। তো এই যে তোমার যখন একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হচ্ছে আর একটা উচ্চ গতিশীল ইলেকট্রন তৈরি হচ্ছে, তখন এই উচ্চ গতিশীল ইলেকট্রনটাই রশ্মি মানে বিটা রশ্মি নামে পরিচিত। অলরাইট, তো লাস্টে কি বলা আছে, গতিশক্তি সর্বনিম্ন, যেহেতু এর ভর বেশি, তাই না। তোমার আলফা রশ্মি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এর ভর হচ্ছে 4, এর ভর 4। ইলেকট্রনের ভর তত না, ইলেকট্রনের ভর খুবই নগণ্য, 9.11 × 10⁻31 কেজি, অনেক নগণ্য। তাই বিটা রশ্মির তুলনায় আলফা রশ্মির ভর বেশি, তাই যেহেতু আলফা রশ্মির ভর বেশি তাই কি গতিশক্তি সর্বনিম্ন বিটা রশ্মির তুলনায়। এটা দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী। এই যে দুর্বল নিউক্লিয় বলের জন্য বিটা রশ্মি দায়ী। দুর্বল নিউক্লিয় বলের কারণে মানে তোমার নিউক্লিয়াসটা কি অস্থিতিশীল হয়ে পড়ে। নিউক্লিয়াসটা যখন অস্থিতিশীল হয়ে পড়ে তখন এই যে প্রোটন বের হয়, নিউট্রন বের হয়, নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা উচ্চ গতিশীল ইলেকট্রন তৈরি করে। উচ্চ গতিশীল ইলেকট্রনটাই কি বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মি নির্গত হচ্ছে কোন বলের কারণে, দুর্বল নিউক্লিয় বলের কারণে। দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসকে অস্থিতিশীল করে ফেলে। আর গামা রশ্মির গতিশক্তি সর্বোচ্চ, কারণ এটা হচ্ছে একটা তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, যার তাড়িৎ-চৌম্বক তরঙ্গ কোন কণার সমন্বয়ে গঠিত, অসংখ্য ফোটন কণার সমন্বয়ে গঠিত। ফোটন কণার ভর হচ্ছে 0 এবং ফোটন কণার গড় বেগ হচ্ছে 3 × 10⁸, মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, যেটা হচ্ছে পুরো ইউনিভার্সের সবচাইতে উচ্চ গতি, মানে এত বেগ কোনো কারণে। সো গামা কণার বেগ হচ্ছে সর্বোচ্চ, কারণ গামা কণা হচ্ছে একটা তাড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এখান থেকে কোশ্চেন আসলে এই বক্সটা যদি তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো তাহলে এই হয়ে যাবে, আর কিছু লাগবে না। অলরাইট, তো আমরা তেজস্ক্রিয় ভাঙন সংক্রান্ত একটা তথ্য পড়বো। এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে এই রিলেটেড কিছু কোশ্চেন সলভ করতে। তো তেজস্ক্রিয় ভাঙন সংক্রান্ত একটা তথ্য দেখো, তেজস্ক্রিয় বিক্রিয়ার উৎপাদনে পরমাণুগুলোর ভর সংখ্যার সমষ্টি সমান হবে। তার মানে ধরো একটা বড় একটা পরমাণু ভেঙে দুইটা ছোট পরমাণুতে পরিণত হয়েছে, তাহলে এই যে দুইটা ছোট পরমাণুর এর ভর সংখ্যার সমষ্টি হবে এই দুইটা বড় পরমাণু তেজস্ক্রিয় ভাঙনের মাধ্যমে। এটা বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস সম্পন্ন পরমাণু তৈরি হয়েছে, তাহলে এই দুইটা ছোট ছোট নিউক্লিয়াস সম্পন্ন পরমাণুর মোট ভর হবে বড় পরমাণুর সমান। দেন কি বলেছে, তেজস্ক্রিয় বিক্রিয়ার উৎপাদনে পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যাও কি হবে, সমান হবে। অর্থাৎ বড় একটা পরমাণু থেকে কি তৈরি হয়েছে, ছোট ছোট দুইটা নিউক্লিয়াস সম্পন্ন পরমাণু তৈরি হয়েছে, মানে নিউক্লিয়াসের ভাঙনের ফলে। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা পরমাণুর যে মোট পারমাণবিক সংখ্যা আছে, দুইটা যোগ করলে যা হবে সেটা বড় পরমাণুর সমান হবে, মানে ইকুয়ালিটি মেনটেন করে সবসময়। এখন আমরা দেখেছিলাম, দেখো এর নেক্সট স্টেপে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, আলফা কণা। আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যার প্রোটন সংখ্যা হচ্ছে 2 আর ভর সংখ্যা হচ্ছে 4 আর চার্জ হচ্ছে +2। তো আলফা কণা যখন নির্গত হবে, কোন আলফা কণার যখন বিকিরণ হবে, আলফা কণা কোথা থেকে নির্গত হলে, যেহেতু এর ভর সংখ্যা 4 তাহলে সেখান থেকে ভর 4 কমে যাবে, এবং এর প্রোটন যেহেতু 2 তাহলে প্রোটন সংখ্যা 2 কমে যাবে। বিটা রশ্মি যদি নির্গত হয়, আমরা দেখলাম কি বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে কি হয়, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয়, সাথে কি তৈরি হয়, তার সাথে হচ্ছে উচ্চ গতিশীল একটা ইলেকট্রন তৈরি হয়। তাহলে প্রোটন যদি তৈরি হয় তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে, আর ভর সংখ্যা দেখো তো কোনো পরিবর্তন হচ্ছে না। এই পাশে ভর কি কত ছিল 1, আর এই পাশে কত 1 + 0 = 1। তার মানে যখন বিটা কণা নির্গত হবে, বিটা কণা মানে কি, বিটা কণা মানে হচ্ছে উচ্চ গতিশীল ইলেকট্রন, অর্থাৎ এই জিনিসটা নির্গত হয়েছে, এটাই কি বিটা কণা, এটাই বিটা কণা। এটা নির্গত যখন হয়েছে তখন নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয়েছে। তো একটা প্রোটন তৈরি হওয়ার কারণে
একটা প্রোটন তৈরি হওয়ার কারণে তোমার পারমাণবিক সংখ্যা 1 বাড়বে, পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। কিন্তু দেখো এই পাশে নিউট্রনের ভর সংখ্যা কত ছিল 1, প্রোটনের ভর সংখ্যা কত 1, আর ইলেকট্রনের কত 0। তাহলে প্রোটনের ভর আর ইলেকট্রনের ভর যোগ করলে কত পাচ্ছি 1, আবার নিউট্রনের ভর কত 1। সো ভর সংখ্যা অপরিবর্তিত থাকছে, ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে না। তো বিটা কণা যখন নির্গত হয় তখন ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। এবং গামা কণা কি? গামা কণা হচ্ছে তোমার, গামা রশ্মিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটা যখন নির্গত হয় তখন কোনো ভর বা কোনো প্রোটন সংখ্যার কিছুরই পরিবর্তন হয় না। বোঝা গেছে? এগো একটা পয়েন্ট বোঝা গেছে। এগো একটা পয়েন্ট মাথায় রাখলে তোমাদের অনেক কাজে লাগবে, দেখবা যখন তোমরা কোশ্চেন সলভ করবা। বুঝতে পারছো? আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো আমরা এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি। এখানে এটা সাস্টের কোশ্চেন, ঠিক আছে? সাস্ট বি ইউনিট, এই চ্যাপ্টার থেকে এই ইউনিটে জাস্ট দেখলাম একটা কোশ্চেন আছে। সাস্ট বি ইউনিট কত সেশন আমার মনে নেই। তো এখানে বলা হয়েছে একটা নাইট্রোজেন আর একটা হিলিয়াম, দুইটা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা অক্সিজেন তৈরি হয়েছে এবং এখানে একটা অজানা মৌল তৈরি হয়েছে। তো অজানা কণাটি কি হবে, অজানা কণাটি আসলে কি হবে? তাহলে আমরা এখানে যদি সমতা করি তাহলে বুঝতে পারবো কি হবে। তাহলে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন কত 7 14 প্লাস হিলিয়াম 2 4, এখান থেকে তৈরি হয়েছে কি একটা অক্সিজেন। অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, মানে ভর সংখ্যা অক্সিজেনে দিয়েছে 17, মানে অক্সিজেন একটা আইসোটোপ। আর এখানে একটা এক্স মৌল। তা আমরা এখন সমতা করব। দেখো প্রথমে নিচে সমতা করি, এখানে 7, এখানে 2, কত 9, এখানে আছে কত 8। তাহলে সমতা হবে কখন? যদি আমরা এখানে দিই কত 1, এখানে যদি আমরা দিই 1। দেন উপরে আছে, উপরে এইখানে আছে কত 14, আর এখানে আছে 4, তাহলে কত 18 18, এখানে আছে কত 17। তাহলে উপরে কত দিলে সমতা হবে? উপরে যদি দিই 1 তাহলে সমতা হবে। তাহলে 17 রেখে 8 কত হচ্ছে 18, তাহলে 1 1, ভর সংখ্যাও 1, পারমাণবিক সংখ্যাও 1। এই কণাটা কি বলতো? এই কণাটা হচ্ছে প্রোটন। প্রোটনের পারমাণবিক সংখ্যাও 1, ভর সংখ্যাও 1। তার মানে এখানে এক্স কণাটি কি হবে? এক্স কণাটি হবে প্রোটন। অ্যান্সার হচ্ছে এ। একেবারে দেখে অ্যান্সার করে দেওয়া যাবে এগুলো কয়েকবার যদি এই রিলেটেড কোশ্চেন সলভ করা যায়। অলরাইট, আমাদের নেক্সট টপিক আর এই চ্যাপ্টারের মেন টপিক তেজস্ক্রিয়তা ও ক্ষয়সূত্র। তো কোন একটা পরমাণু আমরা জানি যেটা তেজস্ক্রিয় হয়, যেমন ইউরেনিয়াম আমরা দেখলাম ওটার নিউক্লিয়াসের ভিতর অস্থিতিশীলতার কারণে সেটা ভেঙে পড়তে থাকে, মানে সবসময় ভাঙতে থাকে। পরমাণুগুলোর নিউক্লিয়াস ভেঙে যেতে থাকে এবং বিভিন্ন রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হতে থাকে। তো একটা পরমাণু যেটা বড়, মানে একটা পরমাণু না, এটা হচ্ছে অসংখ্য পরমাণুর একটা দলা নিলাম, ঠিক আছে? এখানে ধরো অনেকগুলো ইউরেনিয়াম পরমাণু আছে, মানে এরকম দলা আকারে আছে। এখন এটা ভাঙতে ভাঙতে এক সময়, মানে এখানে অসংখ্য পরমাণু সবসময় ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে এক সময় এই মানে পরমাণু সংখ্যা কমে যাবে। তখন এই এখানে যত পরমাণু ছিল সেগুলো কমে মানে ছোট হয়ে গেল, ঠিক আছে? এই দলাটা ছোট হয়ে গেল। তো এখানে যে ইনিশিয়াল পর্যায়ে t=0 সময়, t=0 সময় যে পরমাণু ছিল সেগুলো ধরলাম আমরা n0, ঠিক আছে? n0 কি? এটা হচ্ছে আদি পরমাণু। আদি পরমাণু এর পরিচয় কি? এটা হচ্ছে আদি পরমাণু সংখ্যা। মানে যখন তোমার শুরু হয়নি, তেজস্ক্রিয়তা শুরু হয়নি, তখন পরমাণু সংখ্যা কত ছিল? n0, আদি পরমাণু সংখ্যা। এখন সময় যখন পার হয়েছে, t=t সময়, t=t সময় পর এখানে পরমাণু সংখ্যা কমে গিয়েছে, তখন এখানে পরমাণু সংখ্যা অবশিষ্ট আছে ধরছি আমরা n। এটা হচ্ছে t সময় পর অবশিষ্ট পরমাণু। এটা কি? t সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা। n এর পরিচয় t সময় পর অবশিষ্ট, খুবই ল্যাগ করছে আমার ল্যাপটপ, দুঃখিত, লিখতে অসুবিধা হচ্ছে, অবশিষ্ট
পরমাণু। অলরাইট, তো এখন কোন একটা নির্দিষ্ট সময়ে তেজস্ক্রিয়তা মানে ক্ষয়ের হার সেটা তার অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তো ক্ষয়ের হার যেটা সেটা হচ্ছে dN ডিভাইডেড বাই ডিটি। ক্ষয়ের হার, এটা ক্ষয়ের হার সেটা তার অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। অক্ষত পরমাণু সংখ্যার এটা এটা কি, এটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, টি সময় পর অবশিষ্ট পরমাণু কি অক্ষত, তাহলে এটা হচ্ছে n। অক্ষত পরমাণু সংখ্যা কি n, অর্থাৎ n এর সমানুপাতিক। কোনো নির্দিষ্ট সময়ে, কোন একটা নির্দিষ্ট সময়ে ক্ষয়ের হার তার অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তো যেহেতু কমে যাচ্ছে পরমাণু, অক্ষত পরমাণু সময়ের সাথে কমেছে, তাই আমরা এখানে কি দিচ্ছি, মাইনাস দিচ্ছি। তো এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে dN ডিভাইডেড বাই ডিটি এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি একটা সমানুপাতিক চিহ্ন আছে, সেটা হচ্ছে ল্যামডা n। তো ল্যামডার পরিচয় হচ্ছে ক্ষয় ধ্রুবক। ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। 1 সেকেন্ড। সো dN ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু ল্যামডা n। এই ল্যামডার পরিচয় কি, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। অলরাইট, তো dN ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা n। তো এটাকে আমরা যদি dN ডিভাইডেড বাই n টাকে এ পাশে নিয়ে আসি আর ডিটি কে যদি এ পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ল্যামডা ডিটি। এবার আমরা যদি কি করি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ dN ডিভাইডেড বাই n ইকুয়ালস টু এর পাশে ইন্টিগ্রেশন করি আমরা ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিটি, সামনে মাইনাসটা নিলাম। তো এখানে ইন্টিগ্রেশন করছি আমরা কোথা থেকে কোথা পর্যন্ত, এখানে আমরা ইন্টিগ্রেশন করছি তোমার n থেকে n নট পর্যন্ত, n নট থেকে n পর্যন্ত, n নট থেকে n পর্যন্ত যখন পরমাণুটা হয়েছে, মানে n নট পরমাণু সংখ্যা ছিল আদি আর n পরমাণু সংখ্যা হয়েছে t ইকুয়ালস টু t সময়। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করছি এবং এখানেও সময়ের প্রথম থেকে সময়ের শেষ পর্যন্ত ইন্টিগ্রেশন করছি। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 1 ডিভাইডেড বাই n এর ইন্টিগ্রেশন কি, লন n, এখানে লোয়ার লিমিট হচ্ছে n নট, আপার লিমিট কি, আপার লিমিট হচ্ছে n। এপাশে তোমার ল্যামডা, এটা তো ধ্রুবক, এটা বাইরে চলে আসলো ল্যামডা। 1 কে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবা, t পাবা। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট t। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি লন n ডিভাইডেড বাই n নট ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি, এটা পাচ্ছি। এখন আমরা যদি উভয় পক্ষে ই নিয়ে আসি, উভয় পক্ষে যদি ই নিয়ে আসি তাহলে আমরা ই আর লন, ই টু দি পাওয়ার লন এর ভ্যালু কত, 1। তার মানে আমরা কি পাবো, n ডিভাইডেড বাই n নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই পাশে ই আর লন কেটে গেল, তাহলে এখানে কি পাচ্ছি, n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটি হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের বেসিক ফর্মুলা, n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো n কি, n হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, n নট কি, n নট হচ্ছে t সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা, ই কি, ই হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে তোমরা দেখবে ক্যালকুলেটর চাপ দিলে পাবা। ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, আর টি হচ্ছে সময়, যে সময় আমরা অক্ষত পরমাণু সংখ্যা কত সেটা ক্যালকুলেট করছি। তো এখানে আমরা n কি পরমাণু সংখ্যা এটা দিয়ে মেজার করছি। এখন আমরা যদি পরমাণুর মোল সংখ্যা কত সেটা দিয়ে মেজার করি, সেম ফর্মুলা, n হচ্ছে কি মোল, n টি সময় পর অবশিষ্ট মোল সংখ্যা হচ্ছে n, তাহলে n ইকুয়ালস টু n নট আদি মোল সংখ্যা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তারপর ভর দিয়ে যদি তুলনা করি, কোন একটা ধরো কোনো কিছু, কোনো পরমাণুর অসংখ্য পরমাণু আছে কোন একটা মৌলে, সেই মৌলের ভর মানে সেই মৌলগুলোর সম্মিলিত ভর হচ্ছে m, টি মানে m নট, টি সময় পর সেটা m পরিমাণ আছে। তাহলে এখানেও কি ওই যে ক্ষয়ের যে সূত্রটা আছে সেটা সেম হবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এগুলোই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার ফর্মুলা।
তো এখন আমরা আরেকটা জিনিস মেজার করতে চাই, সেটা হচ্ছে অর্ধায়ু। কোন একটা মোলের অর্ধায়ু কত, মানে ক্ষয়ে যেতে যেতে তার অর্ধেক পরিমাণ অবশিষ্ট আছে। তাহলে অবশ্যই অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকলো, তো অর্ধেক পরিমাণ আসতে কত পরিমাণ সময় লাগলো, সেটাই কি অর্ধায়ু। তো অর্ধায়ুর জন্য অর্ধায়ু অর্ধায়ুতে তোমার যে সময় লাগে সেটা t=t1/2, মানে হাফ হতে কতক্ষণ সময় লাগছে সেটা। এবং অবশিষ্ট পরমাণু সংখ্যা কত হবে অর্ধায়ুতে, n0/2, মানে আদি পরমাণু সংখ্যার অর্ধেক হবে। তো এখন আমরা মেজার করতে চাই যে এই অর্ধায়ু কত হবে, t1/2 এর ভ্যালু কত। আমরা জানি n কি, n=n0 e⁻ তো n এর ভ্যালু কত, n0/2 অর্ধায়ুর ক্ষেত্রে n0/2, এপাশে কি, এপাশে n0 e⁻λ, অর্থাৎ অর্ধায়ুর ক্ষেত্রে সময় কত, t1/2 আমরা লিখলাম। তাহলে n0 কেটে গেল, তাহলে এপাশে থাকলো 1/2 e⁻λ t1/2। এখন উভয় পক্ষে যদি আমরা এটাকে যদি জাস্ট উল্টাই দিই, এটাকে আমরা উভয় পক্ষে যদি মানে নিয়ে আসি, না উল্টাই দিই, তাহলে উল্টাই দিলে উপরে 2 যাচ্ছে, নিচে 1 আসছে, তাহলে 2। আর এই পাশে কি থাকছে, এই পাশে থাকছে 1/e⁻λ t1/2, and 2 এটা ইকুয়ালস টু e⁻λ t1/2 পাওয়ার কি হয়ে গেল, ধনাত্মক হয়ে গেল উপরে এসে। এখন উভয় পক্ষে যদি আমরা লন নিয়ে আসি, তাহলে এপাশে ln 2 আর এপাশে ln আর ই গুণ হয়ে কত 1 হয়ে যায়, ল্যামডা t1/2 থাকে। তাহলে t1/2 এটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এটা ইকুয়ালস টু পাচ্ছি ln 2 ডিভাইডেড বাই কি ল্যামডা। এটাই হচ্ছে আমাদের অর্ধায়ু ফর্মুলা, ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। তাহলে অর্ধায়ু কিসের উপর নির্ভর করে, অর্ধায়ু নির্ভর করে শুধুমাত্র তার ক্ষয় ধ্রুবকের উপর, সেই পরমাণুর ক্ষয় ধ্রুবকের উপর। তো এখান থেকে আমরা মানে ln 2 এর মান কত, 0.693। তো এটা আমরা বসেও একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, সেম ফর্মুলা আর কি। ln 2 এর ভ্যালু তোমরা ক্যালকুলেটরে চাপ দিবা, ক্যালকুলেটরে চাপ দাও, ln 2 এর ভ্যালু কত আসছে, 0.693 ডিভাইডেড বাই কত, ল্যামডা। আমরা এটাও লিখতে পারি, এই আকারে ফর্মুলাটা লিখতে পারি অর্ধায়ু। এবার আসো গড় আয়ু। গড় আয়ু আমি আর প্রতিপাদন করছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি কোনো মানে ধরো n সংখ্যক মৌল আছে, তার গড় আয়ু, গড় আয়ু, গড় আয়ুকে প্রকাশ করা হয় টাউ দ্বারা, টাউ ইকুয়ালস টু 1/λ, টাউ ইকুয়ালস টু 1/λ। তো এখান থেকে আমরা গড় আয়ু আর অর্ধের ভিতর সম্পর্ক নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি, দেখো আমরা t1/2 মানে অর্ধের এর ফর্মুলা কি পেলাম, এর ফর্মুলা পেলাম ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ln 2 ইনটু 1/λ। এখন 1/λ মানে কি, গড় আয়ু। গড় আয়ুটা কি, গড় আয়ুটাকে আমরা প্রকাশ করি টাউ দিয়ে। তাহলে t1/2 এটা ইকুয়ালস টু কি, ln 2 ইনটু টাউ। এটাকে আমরা লিখতে পারি t1/2 ইকুয়ালস টু 0.693 ইনটু টাউ। তো এটা একটা ফর্মুলা। এটা কি, এটা হচ্ছে গড় আয়ু এবং অর্ধায়ুর ভেতর সম্পর্ক। বুঝতে পারছো? অলরাইট, আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক না, নেক্সট কোশ্চেন, আমরা যে কনসেপ্টটা পড়লাম সেই রিলেটেড কোশ্চেন। কি বলেছে, সোডিয়াম 25, সোডিয়াম 25 এটা একটা অস্থায়ী মৌল। কেন, এটা একটা, কারণ সোডিয়ামের কত জানি 23, এটা স্থায়ী থাকে, অস্থায়ী। এটা হচ্ছে একটা তোমার আইসোটপ বলতে পারি, যেহেতু ভর সংখ্যা বলেছে 25। তো তেজস্ক্রিয় সোডিয়াম এর অর্ধায়ু হচ্ছে 15 দিন, মানে এটা কি দিয়েছে,
1/2 এর ভ্যালু, T1/2 মানে অর্ধের ভ্যালু দিয়েছে কত, 15 দিন। মানে এই পরমাণুর, এটা কি লিখছি, মানে টাইপিং মিস্টেক হয়েছে, 60% ক্ষয় হতে কতদিন সময় লাগবে, 60% ক্ষয় হতে কতদিন সময় লাগবে। তো 60% যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট পরমাণু কত থাকবে, অবশিষ্ট পরমাণু অবশিষ্ট পরমাণু থাকবে 40%, তাই না, 40%। এটাকে যদি আমরা পার্সেন্টেজ থেকে ভাঙাই তাহলে কত পাবো, 0.4 থাকবে। তো আদি পরমাণু সংখ্যা, আদি পরমাণু হচ্ছে n0, আদি পরমাণু, আদি পরমাণু যদি হয় n, তাহলে অক্ষত পরমাণু হচ্ছে 0.4। আদি পরমাণু যদি n0 হয় তাহলে অক্ষত পরমাণু 0.4 n0, মানে আদি পরমাণুর 40% অবশিষ্ট আছে বলতে এটা বোঝাচ্ছে, 0.4 n0 পরিমাণ অবশিষ্ট আছে। এটা হতে কতদিন সময় লাগবে, এখানে আমাদের আরেকটা ভ্যালু দিয়েছে T1/2, মানে অর্ধে হচ্ছে 1.5 না 15 দিন, 15 days। এখন আমাদের বের করতে হবে 60% ক্ষয় হতে কত সময় লাগবে, টি এর ভ্যালু কত। তো 60% ক্ষয় হতে সময় লাগবে ধরে আমরা টি। তাহলে এখন আমাদের যে ফর্মুলাটা আমরা জানি সেটা কি জানি বলতো, আমরা জানি n ইকুয়ালস টু n0 e⁻ এই যে অক্ষত পরমাণু, এটা কি আমরা কি বলছি, n। তাহলে n এর ভ্যালু কত, n0 0.4 n0, এটা ইকুয়ালস টু পাশে n0 e⁻ তাহলে n0 কাটাকাটি, তাহলে পাশে থাকলো 0.4, এটা ইকুয়ালস টু e⁻ অলরাইট। তো এখানে আমরা যদি উপপক্ষে লন নিয়ে আসি তাহলে পাশে থাকে লন 0.4, লন আর ই কাটাকাটি হয়ে কি থাকে, এর পাশে জাস্ট থাকে -λt। তাহলে টি এটা ইকুয়ালস টু আমরা পাবো লন 0.4 ডিভাইডেড বাই -λ। এন্ড ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবকের ভ্যালু তো দেয় নেই, কিন্তু ক্ষয় ধ্রুবকের ভ্যালু বের করার জন্য আমাদের একটা ইনফরমেশন দিয়েছে, সেটা কি T1/2। তাহলে ক্ষয় ধ্রুবক আর মানে অর্ধায়ুর ভিতর সম্পর্ক কি, আমরা জানি অর্ধায়ু T1/2, এটা ইকুয়ালস টু কি 0.693 ডিভাইডেড বাই 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা ক্ষয় ধ্রুবক, এটা ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই T1/2, এর ভ্যালু কত, 15 days। তাহলে ল্যামডা ক্ষয় ধ্রুবকের ভ্যালু কত পাচ্ছি আমরা, 0.693 ডিভাইডেড বাই 15, এটা তাহলে এটা আসে 46.2 into 10 to the power 46.2 into 10 to the power -3 day inverse। ক্ষয় ধ্রুবকের একক হচ্ছে টাইম ইনভার্স, ক্ষয় ধ্রুবকের একক কি, টাইম ইনভার্স। তো এখানে ল্যামডার ভ্যালু তুমি যদি বসে দাও তাহলে টি ইকুয়ালস টু কত পাবা, টি ইকুয়ালস টু ল্যামডার ভ্যালু জাস্ট বসে দাও, লন 0.4 ডিভাইডেড বাই এখানে ল্যামডার ভ্যালু কত, -46.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে অ্যান্সার আসে লন 0.4 ডিভাইডেড বাই -19.83 19.83 ডে, অর্থাৎ অ্যান্সার কত, এই যে গ নাম্বার 19.83 ডে। বোঝা গেছে, খুবই সহজ কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম আছে, দেখি তো আমাদের ক্লাস চলছে। হ্যাঁ আমাদের ক্লাস চলছে। অলরাইট,
আমাদের লাস্ট টাইপ এই চ্যাপ্টারের টাইপ 5, ভর ত্রুটি ও বন্ধন শক্তি সংক্রান্ত। তো ভর ত্রুটি ও বন্ধন শক্তি সংক্রান্ত কনসেপ্ট আসলে কি? তো তুমি মনে করো কোন একটা পরমাণু যার নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে জেড, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা জেড এবং নিউট্রন সংখ্যা হচ্ছে এন, এবং একটি প্রোটন একটি নিউট্রনের ভর হচ্ছে, একটা প্রোটনের ভর এমপি আর একটা নিউট্রনের ভর হচ্ছে এম এন। এটা যদি হয়, আর মোট নিউক্লিয়াসের ভর যদি হয় এম, তাহলে তোমার সেটা মোট নিউক্লিয়াসের ভর, আমরা জানি প্রোটন আর নিউট্রনের ভর হচ্ছে মোট নিউক্লিয়াসের ভর, তাহলে আমরা বলতে পারি মোট নিউক্লিয়াসের ভর এম, এটা ইকুয়ালস টু হচ্ছে প্রোটনের ভর, মোট প্রোটনের ভর, একটা প্রোটনের ভর হচ্ছে এমপি, একটা পরমাণুতে জেড সংখ্যক প্রোটন আছে তাহলে জেড এমপি, এবং একটা নিউট্রনের ভর হচ্ছে এম এন, তাহলে তোমার মোট নিউট্রন আছে এন সংখ্যক, তাহলে এন এম এন, তাহলে এটা হচ্ছে মোট ভরের সমান। কিন্তু এটা সত্য নয়, এটা সত্য নয়। পরের লাইনে কি বলেছি দেখো, এটা হওয়ার কথা ছিল, তাই না? এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। কাহিনী কি, এখানে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদানসমূহের যুক্ত অবস্থার ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যকে ভর ঘাটতি বা ভর ক্ষতি, ভর ত্রুটি, এটা ভর ত্রুটি, ত্রুটি যে ক্ষতি হয়েছে ভর ত্রুটি বলে। এটাকে সাধারণত ডেলএম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যেটা বলেছি, এটা এটা সত্য নয়, এটা সত্য নয়। সত্য কি? সত্য হচ্ছে এম এর মানটা তোমার সামান্য কম হয় কিসের থেকে? জেড এম পি, জেড এম পি প্লাস এন এম এন থেকে। এর যে এই অংশটুকু কি বলতো, এটা হচ্ছে মুক্ত অবস্থায় ভর, মুক্ত অবস্থায় ভর, আর এটা হচ্ছে যুক্ত অবস্থায় ভর। অর্থাৎ পুরো পরমাণু যখন গঠন করেছে প্রোটন আর নিউট্রন, তখন যে ভর সেটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এটা হচ্ছে মুক্ত অবস্থায় ভর। তো মুক্ত অবস্থায় যে ভরটা সেটা বেশি যুক্ত অবস্থায় ভরের তুলনায়। সামান্য বিষয়, বেশি না সামান্য বিষয়, যে পরিমাণ বেশি হয় সেটাকে বলা হয় ভর ত্রুটি। তো এই ভর ত্রুটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে ডেল এম, এটাকে আমরা কি বলতে পারি? ডেল এম এটা ইকুয়ালস টু যেটুকু পার্থক্য হয় আর কি, সেটা কত? জেড এম পি, জেড এম পি প্লাস এন এম এন। এটা থেকে যদি আমরা যুক্ত অবস্থায় যে ভরটা সেটা যদি বিয়োগ করি, তাহলে তো ভর ত্রুটি পেয়ে যাব। এটা হচ্ছে ভর ত্রুটির পরিমাণ। এখন প্রশ্ন জাগে, এই হারানো ভর কোথায় যায়? মানে এই হারানো ভরটা কোথায় যায়? যুক্ত অবস্থায় ভর কমে যাচ্ছে, এখন কেন কমে যাচ্ছে? এই ভরটা কোথায় যায়? উত্তরে বলা যায় নিউক্লিয়াস গঠিত হওয়ার মুহূর্তে এই ভর শক্তি হিসেবে বিকিরিত হয়। তার মানে নিউক্লিয়াসটা যখন গঠন হচ্ছে, নিউক্লিয়াসটা যখন গঠন হচ্ছে, তখন গঠনকালে বন্ধন শক্তি প্রডিউস করার জন্য এই ভরটা লাগে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি ভরকে শক্তিতে প্রকাশ করা যায়। তো এখান থেকে আমাদের আইনস্টাইনের বিখ্যাত যে সূত্র আছে ভর শক্তি কনভার্সনের সূত্রটা, সেটা চলে আসে। সেটা হচ্ছে E ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার। অর্থাৎ যে পরিমাণ বন্ধন শক্তি আমাদের এখানে দরকার সেটা কোথা থেকে আসে? এই যে ডেল এম থেকে আসে, এবং তার পরিমাণ কি? ডেল এম গুণন সি স্কোয়ার, মানে সি হচ্ছে আলোর বেগ। তো এখানে এটা আমরা বিই দ্বারা প্রকাশ করি, এটা কি? বাইন্ডিং এনার্জি। বিই বাইন্ডিং এনার্জি ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের বন্ধন শক্তি সংক্রান্ত সূত্র। তাহলে ভর ত্রুটি কি? ভর ত্রুটি হচ্ছে নিউক্লিয়ন গুলো, মানে নিউক্লিয়াসের ভেতর যেগুলো থাকে সেই নিউক্লিয়ন গুলো মুক্ত অবস্থায় তাদের ভর যুক্ত অবস্থায় ভরের তুলনায় কম, মানে বেশি হয়। তো যে পরিমাণ বেশি হচ্ছে সেই ভরটুকু আসলে কোথায় যাচ্ছে? সেটা বন্ধন শক্তি হিসেবে যখন নিউক্লিয়াসটা গঠন হয় তখন বন্ধন শক্তি হিসেবে মানে প্রডিউস হয়। সেই বন্ধন শক্তির পরিমাণ, যে পরিমাণ ভরের ত্রুটি হচ্ছে সেই ভর গুণন সি স্কোয়ার। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি বলা হয়, কারণ নিউক্লিয়াস গঠন করতে এনার্জিটা কাজে লাগছে। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমরা অ্যাটমিক মাস ইউনিট একটা একক পাবো। তো 1 AMU, মানে এ হচ্ছে কি অ্যাটমিক, এম ফর মাস, ইউ ফর ইউনিট, মানে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট মানে অ্যাটমের ভর নির্ণয় করার জন্য কোন ইউনিটটা ব্যবহার করা হয়। তোমরা কেমিস্ট্রিতে এটা পড়েছো। কত ব্যবহার করা হয় বলতো? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটা হচ্ছে কার্বন 12 পরমাণুর 1 ডিভাইডেড বাই 12
অংশ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। তো আমাদের ভর ত্রুটি বন্ধন শক্তি সংক্রান্ত এইটুকু কনসেপ্ট মাথায় রাখলে হবে। তো আমরা এই একটা কোশ্চেন সলভ করি। দেখো কি বলা হয়েছে, এটা সাস্ট বি ইউনিট 18 সেশনের কোশ্চেন। ধরা যাক তিনটি কণার মুক্ত অবস্থায় স্থির ভর 1, 1.5 আর 2.5 অ্যাটমিক মাস ইউনিট। এদের দ্বারা গঠিত কণার স্থির ভর হচ্ছে 4.98 অ্যাটমিক মাস ইউনিট। এদের বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রন ভোল্ট? মানে তিনটা কণার মুক্ত অবস্থায় ভর এটা 1, 1.5, 2.5 আর যুক্ত অবস্থায় ভর হচ্ছে 4.98। এখন আমরা জানি যুক্ত অবস্থায় ভর মুক্ত অবস্থায় ভরের তুলনায় কি হয়? কম হয়। তাহলে এখন আমরা তাহলে কত পরিমাণ কম হয় সেটা ডেল এম দ্বারা প্রকাশ করে সেটা নির্ণয় করতে পারি। তো মুক্ত অবস্থায় ভর হচ্ছে 1 প্লাস 1.5, 1 প্লাস 1.5 প্লাস 2.5 মাইনাস 4.98। এটা ক্যালকুলেশন যদি করো তাহলে কত পাবা? 1 প্লাস 1.5 প্লাস 2.5 মাইনাস 4.98, তাহলে পাবা তোমরা 0.02 অ্যাটমিক মাস ইউনিট। এন্ড তোমাকে বলেছে বন্ধন শক্তি কত? অ্যাটমিক মাস ইউনিটকে সর্বপ্রথম তুমি কেজিতে রূপান্তর করো এসআই এককে। তাহলে 0.02 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কেজিতে পাবো। তাহলে এতকে আমরা কত দ্বারা গুণ করলাম? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, তাহলে হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29 কেজি। অর্থাৎ মাস ডিফেক্ট কত করছে? 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, এত পরিমাণ মাস ডিফেক্ট করছে। বন্ধন শক্তি কত? বাইন্ডিং এনার্জি এটা আমরা জানি কি ডেল এম সি স্কোয়ার। তো ডেল এম ভর ত্রুটি কত? 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29। সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আলোর বেগ এটা কনস্ট্যান্ট ভ্যালু, এরপর স্কোয়ার। তাহলে এটার আমরা যেটা পাবো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটার উপর স্কোয়ার। তাহলে তুমি পাবো 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এটা কত? এটা পাবা তুমি জুলে। এখন জুলকে সর্বপ্রথম ইলেকট্রোভোল্টে নিতে হবে। জুলকে ইলেকট্রোভোল্টে নিতে হলে কি করতে হয়? কত দ্বারা ভাগ করতে হয়? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এটাকে যদি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা? ইলেকট্রোভোল্টে পাবা। এখন এটাকে যদি আবার তুমি 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? মেগা ইলেকট্রোভোল্টে পাবা। তাহলে এটাকে তুমি যদি আবার 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করো, আগে জাস্ট 2.8, এখানে আমাদের ইলেকট্রোভোল্টে কত আসলে সেটাকে মেজার করি। 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 1.6 ইন্টু মাইনাস 19, 18 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রোভোল্ট। মেগা ইলেকট্রোভোল্ট 1 মেগা মানে কত? 10 টু দি পাওয়ার 6, তাহলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6, তাহলে মেগা ইলেকট্রোভোল্ট। 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 কাটাকাটি, তাহলে কত আসে? 18 মেগা ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত? এখানে কাছাকাছি অ্যান্সার কত? খ নাম্বার 18.62। তার মানে এখানে বাইন্ডিং এনার্জি হচ্ছে 18 মেগা ইলেকট্রোভোল্ট। বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে? অলরাইট, আমাদের এই চ্যাপ্টার শেষ। আমাদের যে কনসেপ্টগুলো আছে প্রপারলি শেষ করেছি এই চ্যাপ্টারের। এখন তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারের বাদ বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো নিজে নিজে সলভ করা। আমরা 2 মিনিট ব্রেক নিব, তারপর 2 মিনিট ব্রেকের পর আবারও আমরা নেক্সট চ্যাপ্টার সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স ওই চ্যাপ্টার শুরু করব।
অলরাইট, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট একটা ছোট্ট টপিকস আছে, এটা একটু আলোচনা করে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব, দেন নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো আমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট টপিক সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো নিউক্লিয়াসের পরিবর্তন হয় যে সকল বিক্রিয়া সেগুলোকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া। শুধুমাত্র ইলেকট্রনের স্থানান্তর হলে যে সকল বিক্রিয়া হয় সেগুলোকে রিডক্স আর নন রিডক্সে ভাগ করা হয়, তোমরা জানো সেগুলো হচ্ছে সাধারণ রাসায়নিক বিক্রিয়া। সেগুলোতে নিউক্লিয়াসের পরিবর্তন হয় না, বাট নিউক্লিয়াসের পরিবর্তন হলে সেই সকল বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া। তো নিউক্লিয় বিক্রিয়া নিউক্লিয়াসের পরিবর্তন হয়। তো নিউক্লিয় বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। একটা ফিশন আর একটা ফিউশন। তো এখানে নিউক্লিয়ার ভাঙন ঘটে, মানে একটা বড় নিউক্লিয়াস ভেঙে যায়, ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। এটার ইউজ কোথায় হয়? পারমাণবিক চুল্লিতে। যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে কি ঘটানো হয়? নিউক্লিয়ার ফিশন ঘটানো হয়, তার মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। তো নিউক্লিয়ার ফিউশন হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, অর্থাৎ দুইটা ছোট ছোট নিউক্লিয়াস এখানে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করবে নিউক্লিয়ার ফিউশনে। সূর্য হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের কারখানা। হ্যাঁ, সূর্যতে কি হচ্ছে? হাইড্রোজেন আর হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ আছে, পোট্রিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, এই তিনটা যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। তো মানে ছোট ছোট নিউক্লিয়াস থেকে বড় নিউক্লিয়াস তৈরি হয়। এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এটা ঘটে সূর্যতে। তো পপুলার যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা আছে সেটা আমি একটু লিখি এখানে। বড় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে। তো পপুলার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে ইউরেনিয়াম 235, এটাকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়। এটা হচ্ছে নিউট্রন দ্বারা এটাকে আঘাত করলে এটা ভেঙে দুইটা পরমাণুতে পরিণত হয়, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। বেরিয়াম এটা কত? বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? এগুলো মুখস্থ থাকে না। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, 141 হচ্ছে পারমাণবিক ভর। আর ক্রিপ্টনের কত? ক্রিপ্টন হচ্ছে 36, 92 পারমাণবিক ভর। সেই সাথে তিনটা নিউট্রন আর প্রচুর শক্তি প্লাস এনার্জি উৎপন্ন হয়।
এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখানে দেখো বড় একটা নিউক্লিয়াস ইউরেনিয়াম, সেটা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস বেরিয়াম আর ক্রিপ্টন আর নিউট্রন তৈরি হলো। তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশনে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে। যেমন তোমার চারটা পোট্রিয়াম মানে হাইড্রোজেনের যার ভর হচ্ছে 1, সেটাকে বলা হয় পোট্রিয়াম। চারটা পোট্রিয়াম একত্রে যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে, প্লাস 2টা নিউট্রন তৈরি করে। সরি, চারটা হিলিয়াম মিলে চারটা হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করছে, প্লাস এনার্জি তৈরি করছে। যদি আমরা ডিউটেরিয়াম নিই, ডিউটেরিয়ামের ভর কত? ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2, হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম। এটা 2টা যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে, সাথে কি এনার্জি। তো আমাদের যে সূর্য সকল শক্তির উৎস বলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তো সূর্যের এই শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের মাধ্যমে সূর্য শক্তি উৎপন্ন করে। তো এটা ছোট একটা টপিক ছিল। তো আমি এই চ্যাপ্টারের যাতে মানে কোনো টপিকই মিস না যায়, তাই আমি সবকিছুই পড়ে দিলাম। ঠিক আছে।